হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা, বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় লাভ। বিশ্ববাজারে রেকর্ড তাপপ্রবাহে 10,000-এর বেশি মানুষের মৃত্যু, জলবায়ু পরিবর্তন ও বয়স্কদের ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞদের চরম উদ্বেগ। মালয়েশিয়ার একটি কারখানায় বয়লার বিস্ফোরণ, প্রাণ গেল এক বাংলাদেশির। থাইল্যান্ডের ব্যাংককে বাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 27। এবং সিরিয়ায় আসাদ পরবর্তী প্রথম পার্লামেন্টের অধিবেশন শুরু, নতুন স্পিকার সাবেক বিচারক আব্দুল হামিদ। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া ইসলাম মৌ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা। নতুন করে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। এরই মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন মাত্রায় পৌঁছেছে। দক্ষিণ ইরানের একাধিক এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন বাহিনীর দাবি, একদিন আগেই ইরানের অন্তত 140টি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানের শত্রু ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালী এখন উন্মুক্ত। তবে ইরান সংশ্লিষ্টরা বলছেন, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত হরমুজে নৌযান চলাচলের অনুমতি নেই। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরোধ হাতিয়ার। তাই শুধু বিমান হামলা করে তেহরানের সক্ষমতা দুর্বল করা সম্ভব নয়। সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেল প্রতি $78 বেশি হয়েছে। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত অব্যাহত থাকলে তেলের দাম $80ও ছাড়িয়ে যেতে পারে। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। টাইফুন বাভির প্রভাবে উত্তর চীনের হেবেই ও লিয়াওনিং প্রদেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। 2 মিটারের বেশি পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, স্রোতে ভেসে যাচ্ছে গাড়ি। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় সাঁতার কেটে রাস্তা পাড়ি দিচ্ছে মানুষ। কুয়েনচিং-এ প্রায় 1800 মানুষ আটকে পড়েছে, তাদের উদ্ধারে কাজ চলছে। লিয়াওনিংয়ে জারি করা হয়েছে লাল সতর্কতা। বন্যার কারণে বাতিল ট্রেন চলাচল, বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ জানিয়েছে, দেশব্যাপী অন্তত 46টি নদীর পানি এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইউরোপ জুড়ে জুনের শেষের রেকর্ড তাপপ্রবাহে 10,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোমোমোর তথ্য অনুযায়ী 22 থেকে 28 জুনের মধ্যে 27টি দেশে 10,650 জনের অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। এর মধ্যে 9,000-এর বেশি ছিলেন 65 বছর বা তার বেশি বয়সী। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র গরমে হিট স্ট্রোক, হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত জটিলতায় বয়স্কদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাদের মতে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এ ধরনের তাপপ্রবাহ আরও ঘন ঘন তীব্র হচ্ছে। এদিকে পৃথক এক গবেষণায় বলা হয়েছে, মে ও জুনের তাপপ্রবাহে শুধু ইংল্যান্ডে ও ওয়েলসেই প্রায় 2,700 জনের মৃত্যু হয়েছে। মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের কাম্পুং তুক মুদার জালান জানাকুয়াসা এলাকায় একটি কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সম্পূর্ণ শরীর ঝলসে গিয়ে 30 বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার ঘটা দুর্ঘটনায় নিহত ওই বাংলাদেশির পরিচয় এখনও বিস্তারিত প্রকাশ করেনি কর্তৃপক্ষ। দেশটির ফায়ার ডিপার্টমেন্ট জানায়, সকাল 8টায় খবর পাওয়ার পর একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাকিদের উদ্ধার করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের কারণ কি জানাতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এদিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাতুচাক এলাকায় একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন নিহত এবং 8 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার মধ্যরাতে আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায় দমকল বাহিনী। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চের পাশের বৈদ্যুতিক কাটআউট সুইচে আগুন লাগার পর মুহূর্তেই পুরো বার ধোঁয়া ও আগুনে ভরে যায়।
আতঙ্কে অনেকেই বের হতে না পেরে ভবনের পেছনের টয়লেটে আশ্রয় নেন। সেখান থেকেই উদ্ধার করা হয় অধিকাংশ মরদেহ। 4 জনের বেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। ভয়াবহ ভূমিকম্পে ঘর হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন ভেনেজুয়েলার লা ওয়াইরা রাজ্যের বহু মানুষ। অস্থায়ী আশ্রয়ের সংকটের মধ্যে চীনের দেয়া তাঁবুতে নতুন করে ঠাঁই পেয়েছেন তারা। স্থানীয় একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থাপন করা হয়েছে 30টির বেশি চীনা তাঁবু। সেগুলোকে এখন নিজেদের অস্থায়ী ঘরে পরিণত করেছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ভূমিকম্পে বাড়ি হারানোরা তাঁবু পাওয়ার আগে বাইরে ঘুমাতে বাধ্য হয়েছিলেন। এখন এই তাঁবুই তাদের নিরাপদ আশ্রয়। দুর্যোগের পর পুনর্বাসনের অপেক্ষায় রয়েছেন লা গুয়াইরার হাজারো মানুষ। আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায় 26টি প্রদেশের মধ্যে 5টিতে ইবোলা শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত 1873 জন আক্রান্তের মধ্যে 672 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত প্রদেশগুলো হলো ইতুরি, নর্থ কিভু, সাউথ কিভু, হট ওয়েলে ও শেপো। নতুন করে হট ওয়েলে ও শেপো প্রদেশে আক্রমণ শনাক্ত করা হয়েছে, যা মানুষের চলাচল ও সংস্পর্শের মাধ্যমে ইতুরি প্রদেশ থেকে ছড়িয়েছে বলে জানানো হয়। বর্তমানে 763 জন চিকিৎসাধীন বা আইসোলেশনে রয়েছেন। চিরনিদ্রায় শায়িত হয়েছেন কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি। স্থানীয় সময় রোববার মাগরিবের নামাজের পর দোহার আব্দুল ওয়াহাব মসজিদে অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় অংশ নেন দেশটির শীর্ষ নেতৃত্ব ও স্বজনরা। পরে বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ পরিবারের সদস্যরা তার মরদেহ বহন করে লুজাইল কবরস্থানে নিয়ে যান। সেখানেই দাফন করা হয় তাকে। রোববার 74 বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। বর্তমানের আধুনিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কাতারের রূপকার বলা হয় দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে। অনুন্নত এক মুক্তা শিকারী দেশ থেকে কাতারকে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রাষ্ট্রে পরিণত করার পেছনে রয়েছে তার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী সিদ্ধান্ত। এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিপ্লব ঘটিয়ে কিভাবে তিনি বদলে দিয়েছিলেন দোহার ভাগ্য, বিস্তারিত আব্দুল মালেকের রিপোর্টে। 90-এর দশকের শুরুতেও যে দেশের অর্থনীতি ছিল অনেকটাই ভঙ্গুর আর ঋণগ্রস্ত, সেই কাতারই আজ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী দেশ। আর এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনে যার হাত রয়েছে তিনি দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি। তিনি ফাদার আমির হিসেবেও পরিচিত। 1995 সালে ক্ষমতা গ্রহণের পর কাতারকে এক নতুন উচ্চতায় নিয়ে যান এই প্রয়াত নেতা। শেখ হামাদ দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বৃহত্তম একক প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র নর্থফিল্ডকে কেন্দ্র করে তিনি বাজি ধরেন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি প্রযুক্তির উপর। শত শত কোটি ডলার ঋণ নিয়ে গড়ে তোলেন বিশ্বের সবচেয়ে বড় এলএনজি উৎপাদন ও রপ্তানি অবকাঠামো। 1996 সালে প্রথম এলএনজি কার্গো জাহাজ জাপানে পাঠানোর মধ্য দিয়ে শুরু হয় কাতারের নতুন যুগের সূচনা। শুধু গ্যাস রপ্তানি নয়, উপার্জিত অর্থকে সঠিকভাবে কাজে লাগাতে তিনি গঠন করে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামক সার্বভৌমত্ব তহবিল। এর মাধ্যমে বিশ্বজুড়ে নামি দামি কোম্পানিতে বিনিয়োগ শুরু করে কাতার। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা ও বৈশ্বিক প্রভাব বিস্তার প্রতিষ্ঠা করে গড়ে তোলেন আল জাজিরার মতো প্রভাবশালী মিডিয়া নেটওয়ার্ক। শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলার অবকাঠামোতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে কাতারকে বিশ্বমঞ্চের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এই নেতা। 2013 সালে স্বেচ্ছায় ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করলেও ততদিনে কাতারের অর্থনীতির মজবুত ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছেন শেখ হামাদ। এমনকি 2022 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন বা ভিশন 2030-এর মূল কারিগর এই আমির। একটি মরুভূমির দেশকে বিশ্বের অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরের এই গল্প আধুনিক ইতিহাসে অনন্য এক উদাহরণ হয়ে থাকবে। আব্দুল মালেক, RTV। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর প্রথমবারের মতো দেশটির পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হয়েছে। রোববার দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার উপস্থিতিতে এই অধিবেশন শুরু হয়। দীর্ঘ সংঘাত ও স্বৈরাচারী শাসনের পর 210 সদস্যের এই পিপলস অ্যাসেম্বলির 2/3 সদস্য নির্বাচিত কলেজের মাধ্যমে নির্বাচিত এবং বাকি 1/3 প্রেসিডেন্ট কর্তৃক সরাসরি নিযুক্ত হয়েছেন। প্রথম অধিবেশনে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদ সরকারের শুরুর দিকের দল ত্যাগ করার সাবেক বিচারক আব্দুল হামিদ আল
আওয়াক। নতুন এই আইনসভা আগামী 30 মাস মেয়াদে ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতি নেয়ার পাশাপাশি 5 বছরের রূপান্তরকালীন সময়ের জন্য নতুন সংবিধান ও আইন প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে যাবে। ব্রেক্সিটের পর দীর্ঘ আলোচনার অবসান ঘটিয়ে জিব্রাল্টার ও স্পেনের মধ্যে সীমান্ত তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 15 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ব্যবস্থায় এই দুই অঞ্চলের মানুষের চলাচল আরও সহজ এবং স্বাভাবিক হবে। প্রতিদিন প্রায় 15,000 স্প্যানিশ নাগরিক কাজের জন্য জিব্রাল্টারে যাতায়াত করেন, যাদের দীর্ঘ সময় সীমান্তে অপেক্ষা করতে হতো। স্পেনের লা লিনিয়া দে লা কনসেপসিওনের বাসিন্দারা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলছেন। তবে নতুন চুক্তির আওতায় জিব্রাল্টারকে ইউরোপীয় ইউনিয়নের কাস্টমস ও সেনজেন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত খুলে গেলে দুই অঞ্চলের মানুষের মধ্যে বাণিজ্য, পর্যটন ও অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।